নমস্কার, এচিভার্স একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে আমরা এই চ্যানেলে একটি নতুন সিরিজ শুরু করছি, যেটা হলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। এই সিরিজে আমরা বিগত বছরগুলিতে যে আমাদের টেট এক্সাম হয়েছে তার যে ম্যাথ কোশ্চেনগুলি সেগুলি আমরা সলভ করব। আমরা আজকে শুরু করছি আমাদের এই সিরিজের প্রথম ভিডিও। চলো আমরা আমাদের এই সিরিজের যে প্রথম ভিডিও বা ক্লাস আমরা শুরু করছি আমাদের 2016 এর পেপার 1 এর প্রশ্ন দিয়ে। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলা আছে, যে যদি কোনো কোণের মান তার পূরক কোণের 8 গুণ হয় তবে ওই কোণের মান হবে। অর্থাৎ আমাদের পূরক কোণ মানে কি এটা আমাদের আগে বুঝতে হবে। পূরক কোণ, ঠিক আছে, পূরক কোণ। পূরক কোণ হলো আমাদের, দেখো এর মধ্যে আমাদের আরেকটি কথা জানা থাকতে লাগবে, যে সেটা হলো আমাদের সমকোণ। ঠিক আছে, সমকোণ আমাদের যে সমকোণ মানে কি, যে যদি কোনো কোণের মান আমাদের 90 ডিগ্রি হয়, ঠিক আছে, সমকোণ মানে কি আমাদের যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা সমকোণ বলবো। ঠিক আছে, এবার দেখো পূরক কোণ মানে কি, ঠিক আছে, যদি এটা আমাদের 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। যদি এমন হয় যে দুটি কোণের সমষ্টি আমাদের সে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের মান কত, সমষ্টি কত হবে আমাদের 90 ডিগ্রি, তখন যদি এটা এক্স হয় এটা যদি ওয়াই হয় তখন এক্স কে বলবো ওয়াই এর পূরক কোণ এবং ওয়াই কে বলবো এক্স এর পূরক কোণ। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, পূরক কোণের ক্ষেত্রে কি হবে, এক্স প্লাস ওয়াই বা দুটি কোণের সমষ্টি যদি আমাদের 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির আমার পূরক কোণ বলবো। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রশ্নতে কি বলছে, যদি কোনো কোণের মান তার পূরক কোণের 8 গুণ হয়। ঠিক আছে, ধরি যে একটি কোণ কত আমাদের, একটি কোণ, ঠিক আছে, একটি কোণ সমান সমান এক্স, তাহলে অপরটি কি হবে, অপরটি 8x। ঠিক আছে, আবার আমাদের পূরক কোণের মান কত, সমষ্টি x প্লাস 8x, সমষ্টি কত হবে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো তাহলে 9x ইকুয়াল টু 90 ডিগ্রি, x ইকুয়াল টু কি 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, যদি কোনো কোণের মান তার পূরক কোণের 8 গুণ হয়, অর্থাৎ মেইন কোণটি কত হবে আমাদের, একটি হলো যে 8x কি 8x হলো x এর 8 গুণ, অর্থাৎ 8x ইকুয়াল টু কত হবে আমাদের, 8x ইকুয়াল টু হবে 10 ইন্টু 8 ইকুয়াল টু 80 ডিগ্রি। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর, যে এই কোণটা কি তার পূরক কোণ, তার পূরক কোণের মান কত, পূরক কোণ কি হবে আমাদের 90 মাইনাস 80 অর্থাৎ 10, তাহলে কি হবে আমাদের 80 এর যে পূরক কোণ এটা কত হবে আমাদের 10 ডিগ্রি। ঠিক আছে, 10 ডিগ্রি এর 8 গুণ, বুঝতে পেরেছি আমরা সবাই, তাহলে উত্তরটা কত হবে আমাদের 80। ক্লিয়ার? ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রশ্ন বলা আছে যে কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান 110 ডিগ্রি হলে বা যদি এর একটি বিপরীত অন্তস্থ কোণের মান 30 ডিগ্রি হয় তবে ত্রিভুজের অপর দুটি কোণের মান হবে। দেখো কি বলেছে, যে প্রথমে আমরা একটা ত্রিভুজ ড্র করি। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে একটি বহিস্থ কোণ, ঠিক আছে, বহিস্থ কোণ বলা আছে আমাদের কত 110 ডিগ্রি, তাহলে এর বিপরীত একটি কোণের মান 30 ডিগ্রি, আমি ধরলাম এটাই 30 ডিগ্রি, তাহলে এটার মান কত হবে আমাদের, আমরা জানি যে কোন এই একটা যে কোণটা এটা হলো আমাদের একটি সরল কোণ। ঠিক আছে, সরল কোণের মান কত ডিগ্রি, 180 ডিগ্রি, আমরা জানি একটি সরল কোণের মান, ঠিক আছে, যে সরল কোণ সমান সমান 180 ডিগ্রি, অথবা আমরা এটাও বলি যে রৈখিক কোণ। ঠিক আছে, আরেকটা শব্দ আমরা প্রয়োগ করি রৈখিক কোণ, রৈখিক কোণ। ঠিক আছে, এটা যদি 110 হয়
তাহলে এটা কত হবে আমাদের 110 ডিগ্রি মাইনাস এটা যদি আমাদের 110 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে আমাদের 180 থেকে 110 মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এটা চলে আসবে আমাদের 70 ডিগ্রি, ঠিক আছে? আবার দেখো ত্রিভুজের তিনটি গুণের সমষ্টি, আমরা জানি কি ত্রিভুজের তিনটি গুণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ এটাকে যদি আমি x ধরি, x প্লাস 30 প্লাস 70 সমান সমান 180, x ইকুয়াল টু 80, ঠিক আছে? এটার দেখো আরেকটা আমাদের রাস্তা আছে যা দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। আমরা একটা জিনিস মনে রাখবো এখানে, ঠিক আছে, যে কোনো ত্রিভুজের, ঠিক আছে, কোনো ত্রিভুজের বহিস্থ কোনো কোণ বিপরীত অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান, ঠিক আছে? দেখো আমরা কি বলেছি, অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে ড্র করি, এটার মান যদি 110 হয়, 10 ডিগ্রি হয়, তাহলে তার যে বিপরীত দুটি কোণ, এই দুটি কোণের মান অবশ্যই কত হবে? এটা যদি আমাদের x হয় আর এটা যদি আমাদের y হয় তাহলে হয়ে যাবে আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু 110 ডিগ্রি, ঠিক আছে? একটা যদি 30 হয় আর একটা অবশ্যই আমাদের y ইকুয়াল টু কত হবে? x যদি আমি 30 ধরি, এটা যদি আমাদের 30 হয় তাহলে এটা অবশ্যই আমাদের 80 হবে, ঠিক আছে? ক্লিয়ার? এই দুইটা আমাদের কি হয়েছে 110, তাহলে এটা অবশ্যই কি হবে আমাদের 70 হবে, ঠিক আছে? এমনিতে আমরা বলতে পারবো যে আরেকটি কোণ, বা আমি যদি z ধরি, এটাকে যদি আমরা z ধরি তাহলে অবশ্যই আমার 70 ডিগ্রি হবে, ঠিক আছে? ক্লিয়ার? আমাদের দেখো অপশন বি এখানে আছে 80 ডিগ্রি এবং 70 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমার কারেক্ট আনসার হলো অপশন বি। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন অক্ষরটি প্রতিসম প্রকৃতির, ঠিক আছে? এখানে আমি যদি বলি প্রতিসম, ঠিক আছে, আমরা একটা শব্দ পড়বো প্রতিসম। প্রতিসম মানে কি? যদি কোনো চিত্রে, ঠিক আছে, প্রতিসম অক্ষ বা রেখা থাকে, যদি রেখা বা অক্ষ যদি থাকে তখনই আমরা তাকে বলবো যে এটা আমার প্রতিসম। এবার প্রতিসম অক্ষ মানে কি? আমি যদি প্রতিসম অক্ষ বা রেখা মানে কি, যদি এমন কোনো রেখা বা অক্ষ যা চিত্রকে হুবহু, ঠিক আছে, হুবহু দুটি সমান ভাগে ভাগ করে, ঠিক আছে? এবার দেখো এখানে প্রথম যে লেটারটা আছে ই, ঠিক আছে, ই, এটা কি কি আমরা এইভাবে এই দিক দিয়ে আমরা এই অক্ষ বরাবর ভাগ করতে পারি যে উপর আর নিচ একদম সেম, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি প্রতিসম। আবার দেখো এখানে এনটা আমার হবে না, কারণ এন কে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি দুইটার দিক আমার সেম হবে না, ঠিক আছে? এটা আমাদের প্রতিসম না। আবার দেখো এম, এম কি? এই হলো আমাদের এম, এটাকেও কি আমরা এই অক্ষ বরাবর যদি ভাগ করি তাহলে দুটার দিক আমার সমান হবে। অ্যাকচুয়ালি এইখানে এই প্রশ্নটার উত্তর এ ও সি উভয়ই হবে, কিন্তু এখানে অপশন নেই, ঠিক আছে?
এখানে এটার উত্তর আমাদের ই এবং এম উভয়ই হবে। ঠিক আছে, এখানে অপশনগুলি আমাদের ভুল আছে। মনে রাখবে কিন্তু আমাদের প্রতিসম অক্ষ বা প্রতিসম রেখা মানে কি। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 8 এবং 6 মিটার। ঠিক আছে, মাঠটিতে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে। প্রথমে দেখো আমাদের আয়তক্ষেত্র মানে কি, এই হলো আমাদের আয়তক্ষেত্র, যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ কত 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এটার মধ্যে সবচেয়ে বড় দণ্ড কোনটা রাখা যাবে, সবচেয়ে বড় দণ্ড হবে আমাদের এইটা, মনে থাকবে তো, যেটাকে আমরা বলবো কর্ণ। ঠিক আছে, এবার এটা যদি এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটাকে কি আমরা একটা সমকোণী ত্রিভুজ ভাবতে পারি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বা পিথাগোরাসের উপপাদ্য থেকে, যেমন দেখো এটা যদি আমি 8 ধরি, এটা হলো আমাদের 6। ঠিক আছে, এটা কি আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি আমাদের মনে রাখবে অতিভুজ, বা এটা কি আমাদের কর্ণ। ঠিক আছে, এটা হলো আমাদের আবার অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান সমান এটা হলো আমাদের ভূমি, এটা হলো আমাদের উচ্চতা। ঠিক আছে, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস আমরা লম্ব স্কয়ার বা উচ্চতাও বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা লম্ব বলি। তাহলে দেখো এটা হলো আমাদের কর্ণ। ঠিক আছে, এটা আমাদের কত হয়ে যাবে, এটা হলো আমার কর্ণ। ঠিক আছে, ভূমি হলো 8, 8 স্কয়ার মানে 64 প্লাস এটা হলো 6 স্কয়ার মানে 36 অর্থাৎ 100। ঠিক আছে, আমি কর্ণ স্কয়ার সমান সমান হলো আমাদের 100, তাহলে শুধু কর্ণ কি হবে সমান সমান রুট ওভার অফ 100 মিনস 10। তাহলে আমরা সবচেয়ে বড় যে দৈর্ঘ্যের যে দণ্ডটি রাখতে পারবো সেটি হবে কি আমাদের 10 মিটার। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, বলছে 4 সেন্টিমিটার প্রান্তিকী বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি জুড়ে দেওয়াল দেওয়া হলো, প্রাপ্ত আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল। লক্ষ্য করো, আমরা শর্টকাট যদি 2D মতো যদি বুঝি, এ হলো আমাদের একটি ঘনক। ঠিক আছে, আরেকটি ঘনককে আমরা এইভাবে পাশে জড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবার লক্ষ্য করো আমাদের এটা অনেকটা এরকম হয়ে যাবে না, যে অনেকটা আমাদের এরকম হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা আমাদের এরকম হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা আমাদের এরকম হয়ে যাবে। এবার দেখো এই ঘনকটার মধ্যে এটা হলো আমাদের একটা ঘনক, আবার এখানে আরেকটা ঘনক। এবার এটার মধ্যে যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল যদি বার করতে যাই, ঠিক আছে, লক্ষ্য করো আমরা দুইটা পদ্ধতিতে বার করতে পারি। একটা যদি আমি ধরি, এটা যদি ধরি আয়তঘনক, আয়তঘনকের দৈর্ঘ্য সমান সমান কত হবে আমাদের, এটা যদি 4 সেন্টিমিটার হয় এটাও হয়ে যাবে 4 সেন্টিমিটার, এটাও হয়ে যাবে আমার 4 সেন্টিমিটার। ঠিক আছে, প্লাস 4 সেন্টিমিটার ইকুয়াল টু 8 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো প্রস্থ বা ব্রেথ আমরা যদি দেখি কত হবে আমাদের, প্রস্থ আমাদের 4ই থাকবে। ঠিক আছে, আর এইচও আমাদের 4 সেন্টিমিটার থাকবে। ক্লিয়ার সবাই? ঠিক আছে, এবার আমি যদি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বসাই তাহলে কি হবে, 2 ইন্টু LH প্লাস LB প্লাস BH। ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার আমি যদি বসাই তাহলে চলে আসবে 2 ইন্টু দৈর্ঘ্য কত আমাদের 8 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 8। তাহলে আমাদের কি আসছে দেখো, 2 ইন্টু এটা হলো আমাদের কি 32 প্লাস 16 প্লাস 32। ঠিক আছে, আমাদের দেখো এটা আসবে 2 ইন্টু 80 ইকুয়াল টু 160। ঠিক আছে, কিভাবে করলাম এটা, এই দুইটা মিলে আমাদের কত কি 64। ঠিক আছে, আর 64 এর 16 হয়ে গেল 80, 80 ইন্টু 2 160। আনসারে কত হবে আমাদের 16, অপশন ডি। ঠিক আছে, দেখো আমাদের এখানে কি বলেছে, একটি ঘনক এবং একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি,
ঘনকের সমগ্র তল সমান সমান হবে আমাদের 6a স্কয়ার। আমাদের গোলকের সমগ্রতল হবে আমাদের 4πr স্কয়ার। ঠিক আছে, তাহলে এটি কি হবে আমাদের দুইটার ভ্যালু সেম হবে 6a স্কয়ার সমান সমান 4πr স্কয়ার। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এর ভ্যালুটা বার করি কি আসবে, a স্কয়ার সমান সমান হবে আমাদের 4/6πr স্কয়ার। ঠিক আছে, আমি যদি এর মান শুধু বার করি তাহলে কি হবে, পুরোটার উপরে আমার একটা রুট আসবে। ঠিক আছে, রুট যদি আসে তাহলে দেখো 4টা বেরিয়ে যাবে অর্থাৎ 2 হয়ে যাবে, 8টাও কি বেরিয়ে আর হয়ে যাবে আর স্কয়ারটা। এখানে শুধু রুটের ভিতরে কি থাকবে, π/6। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বলেছে পরবর্তীতে, আয়তন অনুপাত। ঠিক আছে, আমি ঘনকের যদি আয়তন ধরি কি হবে, ঘনকের আয়তন হবে আমাদের a কিউব। ঠিক আছে, আমি গোলকেরটা যদি ধরি, গোলকের আয়তন হবে আমাদের 4/3πr কিউব। ঠিক আছে, এবার দেখো আমরা যদি দুইটাকে করি কি আসবে, এটার অনুপাত বের করব, a কিউব ইজ টু 4/3πr কিউব। a কিউবের মানে এর জায়গাতে কি হবে 2r। ঠিক আছে, এটার কিউব, তারপরে হবে আমাদের π/6 √π/6, এটার উপর কিউব। অন্যদিকে কি থাকবে আমাদের অনুপাত 4/3πr কিউব। ঠিক আছে, এখানে দেখো আমরা কি করছি, এটাকে আমরা লিখতে পারি 8r কিউব। ঠিক আছে, ইন্টু এটাকে আমরা দেখো একবার লিখতে পারি π/6 ইন্টু √π/6, এটাই। ঠিক আছে, আবার দেখো অনুপাত কি এখানে আছে 4/3πr কিউব। এবার দেখো আর কিউব ক্যান্সেল। ঠিক আছে, এখানে পাই ক্যান্সেল, থাকছে কি আমাদের, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে আসছে 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসছে 3, a3 ক্যান্সেল, a4 ক্যান্সেল। তাহলে দেখো আমাদের থাকছে কি, লেফট সাইডে থাকছে √π/6 এবং রাইট সাইডে থাকছে কেবলমাত্র 1। তাহলে আমাদের অনুপাতটা কত চলে আসবে, সুতরাং আমরা লিখতে পারি π/√6। ঠিক আছে, তাহলে π/π/√6, এটাই হলো আমাদের অপশন বি আনসার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, একটি জলাধার এ নল দ্বারা 45 মিনিটে পূর্ণ হয়, বি নল দ্বারা 30 মিনিটে খালি হয়। এটা খুব একটা ট্রিকি কোশ্চেন, একদম ইজি যদি তোমরা ধরতে পারো। ঠিক আছে, লক্ষ্য করো কি বলেছে, একটি নল দ্বারা জলধার পূর্ণ হয় 45 মিনিটে এবং আরেকটি নল দ্বারা খালি হয় আমাদের 30 মিনিটে। সে আমরা একটি জলাধার বা আমাদের একটি জলের যে বাকেট বা কিছু একটা তৈরি করলাম। ধরো এখান দিয়ে একটি পাইপ দিয়ে আমার জল পড়ছে। ঠিক আছে, এখানে মিনিট লাগে আমাদের 45 মিনিটে আমি পরিপূর্ণ হয়। ঠিক আছে, এই দিক দিয়ে আমার জল বেরিয়ে যায়, এই দিক দিয়ে বেরোতে লাগে আমার 30 মিনিট। ঠিক আছে, এবার মনে করো সেম টাইমে যদি আমি স্টার্ট করছি। ঠিক আছে, ধরো আমি স্টার্ট করলাম, তাহলে কি হবে, এখানে পড়তে লাগবে আমাদের পরিপূর্ণ হতে লাগবে 45 মিনিট। ঠিক আছে, কিন্তু এর আগেই তো এখান দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো, আমার এই ট্যাঙ্কির মধ্যে বা ট্যাঙ্কের মধ্যে কি কোনো জলাধারের মধ্যে কি জল কি থাকবে, আমার জলই তো থাকবে না, কারণ এখান দিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার এটা এখান দিয়ে চলে যাবে। অর্থাৎ এই জলাধার কখনোই আমার পরিপূর্ণ বা কখনোই পূর্ণ হবে না। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, এ একা একটি কাজ 24 দিনে শেষ করে এবং বি এর দক্ষতা হলো এর থেকে 50% বেশি, তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে। ঠিক আছে, প্রথম দেখো এ এর দক্ষতা আমরা যদি ধরি সমান সমান কত, 100। ঠিক আছে, ধরলাম এটা, হ্যাঁ, বি এর দক্ষতা কত হবে তাহলে 100 প্লাস কত 50% অফ 100।
অর্থাৎ 150। ঠিক আছে, এবার দেখো এ এর কত দিন লাগে, 24 দিন। তাহলে দেখো 100 ইন্টু 24, সম্পূর্ণ কাজের পরিমাণ কত, সম্পূর্ণ কাজ, খেয়াল করো, সম্পূর্ণ কাজ সমান সমান কি, তার দক্ষতা ইন্টু সময়। ঠিক আছে, সমান সমান বি এর দক্ষতা কত, কাজটা তো সেমই থাকবে না, তাহলে বি এর দক্ষতা হলো 150 ইন্টু তার কত দিন সময় লাগে, সে এক্স দিন। ঠিক আছে, তাহলে এটা যদি করি আমরা, শূন্য শূন্য ক্যান্সেল, তাহলে হয়ে যাবে 10 ইন্টু 24/15। ঠিক আছে, 5 দিয়ে কাটলে, সরি 3 দিয়ে কাটলে 8, 3 দিয়ে কাটলে 5, 2, অর্থাৎ x ইকুয়াল টু হয়ে যাবে আমার, এটা কত আসবে 16। মনে থাকবে তো যে আমরা আরো ছোটভাবে ধরতে পারতাম, এটাকে যদি আমরা 1 ধরতাম তাহলে এটা হয়ে যেত আমাদের, এটাকে যদি আমরা 1 ধরতাম এটা হয়ে যেত 1.5, তাহলে 1.5 হয়ে যেত, তাহলে আমাদের এটা হয়ে যেত। ঠিক আছে, ক্লিয়ার? দেখো পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, একটি ট্রেন আগরতলা থেকে সোমবার সকাল 6টা 30 রওনা দিয়ে বৃহস্পতিবার সকাল 8টা 10 দিল্লি পৌঁছালো। ট্রেনটির আগরতলা থেকে দিল্লি পৌঁছাতে মোট সময় কত লাগলো? একটু লক্ষ্য করো। প্রথমে হলো আমরা কিভাবে দেখব, আমার শুরু করেছে সোমবার। ঠিক আছে, আমরা যদি বলি মানডে 6:30 শুরু করেছে, তাহলে ধরো শেষ হয়েছে কি টুইসডে, ওয়েডনেসডে, ঠিক আছে, আরেকটা হলো থার্সডে। এটাও ধরো 6:30, এখানেও ধরো 6:30, এখানে ধরো 6:30। তাহলে দেখো এখান থেকে এখানে, অর্থাৎ মানডে টু টুইসডে 24 আওয়ার্স, টুইসডে টু ওয়েডনেসডে 24 আওয়ার্স। ঠিক আছে, ওয়েডনেসডে টু থার্সডে 24 আওয়ার্স। তাহলে এখানে হয়ে গেল আমার 72 আওয়ার্স বা ঘন্টা। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, 8:30 থেকে আর 6:30 থেকে 8টা 10, 8, 10, তাহলে এখানে কত মিনিট হলো বলো তো, 1 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা 40 মিনিট কিভাবে, 6টা থেকে 8টা পর্যন্ত হয়ে গেল আমাদের 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, তারপর আরো 10 মিনিট। ঠিক আছে, হয়ে গেল কত 1 ঘন্টা 40 মিনিট। তাহলে টোটাল আমাদের কত সময় লেগেছে, 72 প্লাস 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 73 বা 73 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, সরি ভুল বলছি আমি, 40 মিনিট। ঠিক আছে, এটা কি আমাদের 40 মিনিট, এখানে 40 মিনিট, তাহলে উত্তরটা আসবে আমাদের 73 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, এই হলো আমাদের উত্তর। সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি যে এখানে আমরা এটা লিখেছিলাম, এটা হবে আমাদের অ্যাকচুয়ালটা হবে আমাদের 72 আওয়ার্স। ঠিক আছে, প্লাস 1 আওয়ার 40 মিনিট, এই হলো আমাদের ফাইনাল। তাহলে 73 আওয়ার 40 মিনিট। ক্লিয়ার? ঠিক আছে, দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, একটি বাস 48 কিমি/আওয়ার গড় বেগে 50 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে, 40 মিনিটে ওই দূরত্ব অতিক্রম করতে হলে বাসটির বেগ কত হবে? দেখো এগুলি আমরা শর্টকাটে করব। প্রথমে দেখো আমার কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, বাস নাম্বার 1, আমি যদি বাস 1 ধরি, সেটা কতক্ষণ সময় লেগেছে, বা প্রথম কেসে কত লেগেছে, 48 আওয়ার কিমি/আওয়ারে চলছে, চলছে, কতক্ষণ চলেছে 50, তাহলে 50 মিনিট, তাহলে তো টোটাল দূরত্ব চলে যাবে। ঠিক আছে, পরবর্তীতে ধরো আমি ধরলাম এক্স, দূরত্ব তো সেমই হবে, এক্স আমার তার যে ব্যাগ, আর কতক্ষণ সময় লেগেছে 40, তাহলে এটা যদি আমি করি তাহলে 48 ইন্টু 50 সমান সমান এক্স ইন্টু 40, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে এটাকে কাটলে কত হবে আমাদের 12,
ঠিক আছে, তাহলে x সমান সমান কি 12 ইন্টু 5 মানে 5 12 60 কিমি পার আওয়ার, ঠিক আছে, বা 60 কিমি পার ঘন্টা। ক্লিয়ার সবাই? তারপরে দেখো দুটি সংখ্যার গসাগু কত? 144। লসাগু দেওয়া আছে, বলা আছে যদি একটি সংখ্যা এত হয় তাহলে অপর সংখ্যাটি কত? আমরা জানি একটা জিনিস মনে রাখবে, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ক্লিয়ার? তাহলে সংখ্যা দুটি কত? 720 ইন্টু ধরলাম এক্স সমান সমান কি দিবে 144 ইন্টু 80। ঠিক আছে, তাহলে দেখো এক্স সমান সমান কি হবে 1444 ইন্টু 228 বাই 72, সরি এখানে 0 আছে, হ্যাঁ এখানেও 0, 0 0 ক্যান্সেল। ঠিক আছে, আমি যদি 12 দিয়ে কাটি 6, 12 দিয়ে 12, ঠিক আছে, এটাকে যদি আরো আমি 2 দিয়ে কাটি 6, এটাকে 2 দিয়ে কাটলে আমার 3, এটা দিয়ে এটা কাটলে কত 2 হবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত চলে আসবে আমার 2 ইন্টু 2280। ওভারঅল সংখ্যাটা আসছে আমাদের কত 06, ঠিক আছে, সরি এখানে জিরোটা নেই আমাদের, 8288 হয়ে যাবে। তাহলে এটা কি আমাদের 56456, ঠিক আছে, উত্তর হয়ে যাবে আমাদের 456। উত্তরটা হয়ে যাবে আমাদের 456, কিন্তু দেখো এখানে কোনো অপশন নেই, কিন্তু আমাদের উত্তর কত হবে? এটা হয়তো ভুল হয়েছে, আমাদের উত্তর হবে 456। ঠিক আছে, তারপরে তোমরা আবার একটু চেক করে দেখবে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলা হয়েছে 1000 এবং 2000 মধ্যবর্তী একটি সংখ্যাকে যদি 2 3 দ্বারা ভাগ করি তো যথাক্রমে থাকছে এতটুকু। ঠিক আছে, ও 1 থাকছে, 2 দিয়ে ভাগ করলে থাকছে 1, 3 দ্বারা ভাগ করলে থাকছে 2, 4 দ্বারা ভাগ করলে থাকছে আমাদের 3, 5 দ্বারা ভাগ করলে থাকছে 4। ঠিক আছে, দেখো প্রথমটা দেখো, অবশ্যই আমি 2 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষে 1 থাকছে, অর্থাৎ সংখ্যাটি আমার বেজোড়। তাহলে এটাও আমার বাদ, এটাও বাদ, থাকছে শুধু এটা। ঠিক আছে, যদি আমার আরেকটি অপশন থাকতো এইভাবে, যদি আমি দেখে দেখতাম একটাই বেজোড় আছে, তাহলে আমি এখান থেকে মার্ক করে দিতাম, কিন্তু আমার এখানে বলা আছে নটা বা নানোদয় বা উপরে কোনোটি নয়, তার জন্য আমার কি করতে লাগবে, বাকিগুলো চেক করতে লাগবে। তারপর দেখো আমি যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমার ভাগশেষ কত আসতে হবে, বলা হয়েছে 2। ঠিক আছে, দেখো আমি যদি এটাকে ভাগ করছি কত আসছে, আমি সরাসরি ভাগ করে চেক করে নেব, কারণ আমি যদি যোগ করি তাহলে কত আসছে দেখো, যোগ করে করতে গেলে আমি আর একটু বেশি সময় নিয়ে নেব, তাহলে তার জন্য আমি কি করব, 3 দিয়ে চেক করে নেব। 3 দিয়ে এটাকে যদি করি 15, 3 5 15 থাকছে 1। ঠিক আছে, 1 আর 7 17, 17কে 3 দিয়ে ভাগ করলে 15, 3 5 15 থাকছে 2, 2 আর 3 9 কত 29, 29কে যদি ভাগ করি 7 9 দ্বারা 3 নং 27, তাহলে কত চলে আসছে 2 ভাগশেষ, এটাও কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে, তারপর দেখো আমি 4 দ্বারা যদি ভাগ করি 79কে যদি 4 দ্বারা ভাগ করি কত আসছে আমাদের, 3 আসছে, আমার ভাগ 76 চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি দেখি এটাকে কত দিয়ে ভাগ করছি, আমি 1 দ্বারা ভাগ করলে 3 9, 19 দিয়ে ভাগ করলে কত আমাদের 76, অর্থাৎ ভাগশেষ কত চলে আসছে 3, তাহলে এখানেও 3 থাকবে। ঠিক আছে, আর দেখো 5 দ্বারা ভাগ করলে অবশ্যই এটাকে 4, বাকিগুলি আর করতে লাগবে না, এত আমার 4টা ঠিক হয়েছে, বাকি 3টা হবেই।
ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, আমার তাহলে সঠিক উত্তর কত হবে আমাদের 103 এর সি। ক্লিয়ার? তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে যে 0.1/0.01 প্লাস 0.01/0.1, ঠিক আছে, মাইনাস 0.9/0.09 মাইনাস 0.09/0.9। দেখো আমি কি করছি, এখানে দেখো 9 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসছে 0.1/0.01, এখানে কত আসছে দেখো 0.01/0.1, আর সামনে কত আছে 0.1/0.01 প্লাস 0.01/0.1, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, আনসার কত আসবে 0। ঠিক আছে, ক্লিয়ার? অঙ্ক দেখে ভয় পাবে না যে অঙ্ক আর কি আনসার করতে হবে, কিভাবে করব কি না, একটু কুল হয়ে প্রশ্ন দেখবে, একদম ইজি। ঠিক আছে, তারপর দেখো আমাদের সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, ঠিক আছে, কোনটা আমার ক্ষুদ্রতম একটু দেখো কি বলছে 0.5 হোল স্কোয়ার, আমি ভাঙাতে হবে একটু, হ্যাঁ, এটাকে আমরা কত লিখতে পারি 0.25। ঠিক আছে, আমার আছে রুট ওভার অফ 0.49, এটাকে আমি লিখতে পারি 0.7। ঠিক আছে, তারপর দেখো আছে কত 0.008 কিউব রুট। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 0.2 হোল কিউব 1/3। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি কিউব ইন্টু হোল বাই 1/3, তাহলে ওভারঅল আসছে কত 0.2। ঠিক আছে, এটা কিভাবে আসছে লক্ষ্য করো, 0.2 কে আমরা 3 বার গুণ করি, সরি কত আসছে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, এতটুকু কনফার্ম, কয় ঘর আগে দশমিক, একটা দুইটা তিনটা, তো এই 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 হলো আমাদের 3 ঘর আগে দশমিক, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 0.2। ঠিক আছে, ক্লিয়ার? তারপর দেখো আরেকটা হলো 0.23, অর্থাৎ আমার এইটাই হলো সবচেয়ে ক্ষুদ্রতম, অর্থাৎ এটা হলো আমাদের ক্ষুদ্রতম। ঠিক আছে, ক্ষুদ্রতম, ক্লিয়ার? তারপর দেখো আমাদের বলেছে একটি পরীক্ষায় নিশা 650 বা 650 নম্বরের মধ্যে 312 নম্বর পেয়েছে, সে কত শতাংশ নম্বর পেয়েছে, কিভাবে বার করব 650 উপরে লিখবো কত 312 ইন্টু 100, মনে রাখবে আমাদের শতাংশ মানে কি 100-র মধ্যে কত পেয়েছে। ঠিক আছে, আমরা এখানে কি 650 পেয়েছে 312, কিন্তু 100-র মধ্যে কত পেয়েছে আমরা কিভাবে বার করব। ঠিক আছে, এটার জন্য দেখো আমরা কি করছি, এখানে এটা কেটে দিচ্ছি, ঠিক আছে, 0 0 কাটা, তাহলে থাকছে কত এটা, এটাকে 5 দিয়ে কাটলে 2, এটাকে 5 দিয়ে কাটলে 13। ঠিক আছে, 312/13 ইন্টু 2। ঠিক আছে, এবার দেখো এটাকে 13 দিয়ে যদি ভাগ করি, 13 দুগুণে 26, 2 হাতে আছে আমার 5, 52 4। ঠিক আছে, 4 4 13 52, তাহলে আমরা কত 24 ইন্টু 2 ইকুয়াল টু 48%। ঠিক আছে, কত হলো আমাদের 48%। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে শতাংশ যখন বার করব নিচে মুটটা হবে এটা মনে রাখবে, আর উপরে কি যেটা আমরা দেওয়া আছে যে বা নম্বর যেটা আমরা বলবো আর কি যা পেয়েছে। ঠিক আছে, ইন্টু 100%, সবসময় মনে রাখবে টোটাল ভাগটা আমাদের হবে নিচে, বা টোটাল পরিমাণটা হবে আমাদের নিচে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো 270 এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর অংশ বি এর 2/3 অংশের সমান এবং বি এর অংশ সি এর 3/4 এর অংশের সমান, এবং এ বি এস, তাহলে এ বি এবং সি এর প্রাপ্য টাকার পরিমাণ হবে কত হবে। ঠিক আছে, মনে রাখো দেখো আমাদের কি বলেছে, টোটাল টাকাটা হলো আমাদের 270। ঠিক আছে, এ কতটুকু পেয়েছে, বি এর
2/3, ঠিক আছে। আর বি কত পেয়েছে আবার, সি এর 3/4, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি বি ইকুয়াল টু কি, সি ইন্টু 3/4, ঠিক আছে। আবার আমি সবটাকে যদি একটা করতে পারি তাহলে চলে আসবে, হ্যাঁ। তাহলে দেখো একে কি করছি, এ সমান সমান বি ইন্টু 2/3, আবার বি এর ভ্যালু কত আসছে, সি এর সঙ্গে সম্পর্ক, সি ইন্টু 3/4 ইন্টু 2/3, এটা দিয়ে এটাকে কাটলে 2, এটা দিয়ে এটাকে কাটলে শেষ, ঠিক আছে। আমার c/2 এ, মনে রাখবে এ যেটা এটা এ কত পাচ্ছে, সি এর হাফ, ঠিক আছে। আমি এবার যদি সবটাকে করি, এ পাচ্ছে কত, c/2, ঠিক আছে। বি পাচ্ছে কত, 3c/4, আবার সর্বশেষে সি সি পাচ্ছে। টোটাল কত আসছে আমাদের, 270। সি তো একক পাচ্ছে, আমি সিটাকে স্ট্যান্ডার্ড ধরলাম। তাহলে আমাদের কত আসছে দেখো, যদি লসাগু করি 2, 4 আর 1 মানে 4, এটা দিয়ে 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 2c প্লাস এটা দেবে 3c প্লাস 4c, টোটাল আসছে কত, 270। 2 প্লাস 3 5, 5 প্লাস 4 মানে 9, 9c সমান সমান আসছে কত আমাদের, 270 ইন্টু 4, অর্থাৎ সি সমান সমান আসছে 270 ইন্টু 4/9, এটা দিয়ে এটা কাটলে 30, 3 4 12, 120 টাকা হলো কি সি এর। এই অংশটা দেখো, প্রশ্ন অপশনটা দেখো, সি এর হাফ হলো কি এ, ঠিক আছে। তাহলে সি হলো 120, আর এ হলো কি আমাদের 60, আর বি কত, এইটার 3/2, সরি, সি হলো 4/3, অর্থাৎ 90, ঠিক আছে, ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, 25 এবং 20 এবং 30 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা সমূহের গড় হবে। অযুগ্ম সংখ্যা কত কত আছে আমাদের, 21, 23, 25, তারপর কত 27, 29, ঠিক আছে। দেখো মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা সমূহের গড়, এই 5টা সংখ্যাকে যখন যোগ করব আবার 5 দিয়ে যখন ভাগ করব, যে সংখ্যাটা আসবে ওইটাই হবে আমাদের গড়। কিন্তু আমি এখানে তোমাদের একটা শর্ট ট্রিক বলছি, মনে রাখবে, যখন সিকুয়েন্সে থাকবে একদম পরবর্তী যখন 5টি আমার যে কোনো যুগ্ম হোক বা অযুগ্ম হোক পরপর যদি হয়, তাদের মধ্যে ব্যবধান যদি পরপর হয়, তাদের মধ্যবর্তী সংখ্যাই হবে তাদের গড়, ঠিক আছে। তাদের একদম মাঝখানের যে সংখ্যাটা আসবে, ঠিক আছে, মধ্যবর্তী যে সংখ্যাটা হবে একদম সেটাই হবে আমাদের গড়, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কত আসবে, উত্তরটা কত হবে, 25। এখন দেখো যদি এটা বলা হতো জোড় সংখ্যা, তাহলে কি আমাদের সেম ভাবে আমরা করতাম, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যদি 8টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়। সবাই একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমরা এইসব অঙ্ক করব তখন প্রথমে আমরা ক্রয় একটি মানে যে একটি জিনিসের, এখানে যেহেতু পেন্সিল দিয়েছে আমি পেন্সিলে করছি, একটি জিনিসের দাম আগে বের করবে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ঠিক আছে। একটি পেন্সিলের, ঠিক আছে, পেন্সিলের ক্রয় মূল্য সমান সমান 1/8, ঠিক আছে, 1/8। কেন 1/8 হলো, আমার 8টা পেন্সিলের মূল্য যদি ধরি আমি 1, তাহলে একটির মূল্য কত হবে 1/8। সেম ভাবে আমি একটি পেন্সিলের বিক্রয় মূল্য কি হবে, ঠিক আছে, বিক্রয় মূল্য হবে আমাদের 1/10, কারণ টোটাল পরিমাণটা আমরা ধরছি 1, ঠিক আছে, ক্লিয়ার। টোটাল যে টাকার পরিমাণটা এটা কত আমাদের 1, তার জন্য। এবার দেখো আমাদের ক্ষতি কতটুকু হলো, ক্ষতি হলো আমাদের কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য,
ঠিক আছে, দুইটার যদি লসাগু করি কত আসবে 8 এবং 10-এর। আমরা লসাগু কিভাবে করি এটাও দেখে দিচ্ছি। আমরা কি প্রথমে একটি কমন ফ্যাক্টর বার করবো 2, তাহলে কত আছে 4, তারপর আছে 5। ঠিক আছে, আর তো আমাদের ভাগ যাচ্ছে না, তার জন্য কত আসবে 4 5 20, 20 দুগুণে 40, তাহলে আমাদের লসাগু হলো কত 40। এবার এটা দিয়ে এটা ভাগ করলে 5, 5 গিয়ে এখানে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 4, 4, তাহলে আমাদের কত আসছে 1/40। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো আমাদের ক্ষতির পরিমাণ কতটুকু, ক্ষতির পরিমাণ হলো 1/40। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমি শতকরা পরিমাণকে ব্যবহার করব, শতকরা শতকরা পরিমাণ বা শতকরা ক্ষতির পরিমাণ। ঠিক আছে, ক্ষতির পরিমাণ সমান সমান, দেখো আমার ক্ষতির পরিমাণ বাই আমার ক্রয় মূল্য কত। ঠিক আছে, ক্ষতির পরিমাণ উপরে হবে ক্রয় মূল্য ইনটু 100%। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো কত আসছে 1/40 ইনটু 8/1, এটা উল্টে যাবে, ইনটু 100। ঠিক আছে, পার্সেন্ট। একটি শূন্য একটি শূন্য কাটা, এটা থেকে এটা কাটলে 2, আমার চলে আসছে কত 20%। ঠিক আছে, উত্তর তাহলে কত আসবে আমাদের 20%। সবসময় মনে রাখবে এই দুইটা সূত্র, ক্ষতির পরিমাণ, ক্ষতি সমান সমান কি হবে, একটা হলো ক্ষতি সমান সমান হবে কি আমাদের ক্রয় মাইনাস বিক্রয়। ঠিক আছে, সেম আমার শতকরা ক্ষতি, শতকরা আমি শতকরায় লিখছি, হ্যাঁ শতকরা পরিমাণ যদি আমি লিখি, লক্ষ্য রাখবে উপর নিচে সবসময় ক্রয় মূল্য, ক্রয়, উপরে লাভের ক্ষেত্রে লাভ হবে, ক্ষতির ক্ষেত্রে ক্ষতি হবে, ইন্টু 100%। ক্লিয়ার সবাই। আমাদের পরবর্তী প্রশ্ন, যদি 13টি বাস 715 জন যাত্রী পরিবহন করতে পারে, তবে 25টি বাস যাত্রী পরিবহন করতে পারবে, কিভাবে হবে। তাহলে একটি বাসে কতজন থাকতে পারে 715, একটি বাসে হলো এতটি ইন্টু 25। ঠিক আছে, আমরা যদি ডিটেলসে দেখি যে টোটাল 13টি বাসের মধ্যে কতজন যেতে পারে 715 জন। এবার একটি বাসে কতজন যেতে পারে, আমি যদি বলি একটি বাস হবে আমাদের 715কে 13 দিয়ে ভাগ করব। এবার টোটাল 25টি বাসের কথা যখন বলবো তাহলে কত হয়ে যাবে আমাদের 25 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কত আসছে, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি আসছে আমাদের, আলাদা করে যদি ভাগ করি 5 13 65। ঠিক আছে, 5 13 65, আমার আরো সঙ্গে কত রয়েছে আবার 6 আর 5 55, আমার আসছে কত আমাদের 55 ইন্টু 25, আমাদের কত আসবে 5 5, আলাদা করে একটু ভাগ গুণ করে নিচ্ছি 25, 5 5 25-এর 5 হাতে আছে আমাদের 2, 5 5 25, 26 27, 110, তাহলে 5 7 3 1, 1 3 7 5। ঠিক আছে, মানে 1375 জন। ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন, যদি কোনো ব্যক্তি প্রতি মাসে এত টাকা বা 875 টাকা খরচ করেন এবং তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করেন, তবে মাসিক আয় কত। ঠিক আছে, দেখো এখানে আমরা একটা ট্রিক ইউজ করি, ধরি আয় কত সমান সমান হলো আমাদের এক্স। ঠিক আছে, এবার সঞ্চয় কতটুকু করে, সে সঞ্চয়
12 সমস্ত 2/1%। তাহলে খরচ কতটুকু করে? খরচ 100% থেকে আমার কত মাইনাস হবে? 25/2। ঠিক আছে, এটা কত আসবে আমাদের? 87.5%। ঠিক আছে, অর্থাৎ এবার আমরা বলতে পারি এটি কিউ। খেয়াল করো একটু কি বলেছে, যে খরচ করে কত পার্সেন্ট, এতটুকু পার্সেন্ট সে আমাদের খরচ করে, কিন্তু এখানে কত টাকা দিয়েছে সে খরচ করে? 875। অর্থাৎ ওনার যে টাকাটা খরচ করেন এই টাকাটা হলো কি তার যে আয়ের কত ভাগ? আমাদের 87.5%। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে বার করবো। এটি কিউ 87.5%, ঠিক আছে, অফ এক্স ইজ ইকুয়াল টু 875। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙি কত আসবে দেখো, 87.5 ইন্টু 1/100 ইন্টু এক্স ইকুয়াল টু 875। এটাকে যদি আমরা আরো দশমিকটা উঠিয়ে ফেলি তাহলে কত চলে আসবে? 10। অর্থাৎ নিচে 1000, এটা কাটা থাকছে 1/1000 ইন্টু এক্স ইকুয়াল টু 1। অর্থাৎ এক্স ইকুয়াল টু কত? 1000। অর্থাৎ তিনি কত টাকা রোজগার করতেন বা তার আয় কত? 1000 টাকা। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রতিদিন মানিক একটি বর্গাকার মাঠ 8 বার প্রদক্ষিণ করে। মাঠের প্রত্যেক দিকের পরিমাপ 350 মিটার। মানিক কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে প্রতিদিন? অর্থাৎ একটা বর্গাকার মাঠ, ঠিক আছে, এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত? 350। ঠিক আছে, এটাও 350, এটাও 350, এটাও 350। অর্থাৎ এই মাঠটিকে কয়বার প্রদক্ষিণ করে সে? 8 বার। ঠিক আছে, 8 বার। তাহলে একবারে কতটুকু করে? অর্থাৎ পরিসীমা বর্গাকার ক্ষেত্রে পরিসীমা কিভাবে করব? 4 ইন্টু 350, অর্থাৎ 1400। একবারে প্রদক্ষিণ করে এতটুকু, 8 বারে কতটুকু হবে? 8 বার সমান সমান 1400 ইন্টু 8 ইকুয়াল টু কত হবে আমাদের? 0 0 4 32 2 হাতে আছে 3 8 11 এত মিটার। ঠিক আছে, 11,200 মিটার, অর্থাৎ 11 কিমি 200 মিটার। ঠিক আছে, আমাদের অপশন এ। ক্লিয়ার? কিভাবে করেছি আমরা? একবার কতটুকু প্রদক্ষিণ করে, অর্থাৎ তার পরিসীমা বের করেছি, এটাকে 8 দিয়ে গুণ করেছি, চলে এসেছে আমাদের 8 বারে কতটুকু প্রদক্ষিণ করে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এটাকে দেখো আমরা একটা শর্ট ট্রিক করে করছি। 1 - 1/2। ঠিক আছে, আমরা একটু আলাদা আলাদা করছি। এটাকে দেখো করলে কত আসছে? এটা আসছে আমাদের 1/2। ঠিক আছে, তারপরটা দেখো 1 - 1/3। এটা করলে কত আসছে? 2/3। তারপরটা দেখো কি আসবে? 3/4। দ্যাট মিনস আমার নিচে যেটা থাকছে ওইটা, আর পরবর্তীর মধ্যে উপরে থাকছে এটা। ঠিক আছে, এরপরটা আসবে আমাদের 4/5। ঠিক আছে, এইরকম করতে করতে লাস্ট টার্মটা আসবে 39/40। ক্লিয়ার নেই? ফার্স্ট টার্ম থাকবে 1/2 আর লাস্ট টার্ম থাকবে এটা। মনে রাখবে ফার্স্ট টার্মের উপরেরটা এবং লাস্ট টার্মের নিচেরটাই থাকবে। ক্লিয়ার নেই সবাই? যে এইখানে যখন আমি দেখব এইটার মধ্যে আসছে আমাদের এই সিরিজটা অ্যাকচুয়ালি আছে কি 1/2 ইন্টু 2/3 ইন্টু 3/4 ইন্টু ডট ডট ইন্টু 39 এখানে আছে কি 38/39 ইন্টু আসে 39/40। দেখো সবগুলি কাটাকাটি গিয়ে বা সব কেটে গিয়ে আমার থাকবে 1/40। মন থাকবে তো? এরকম সিরিজ যখন থাকবে আমরা শর্টকাট এইটার প্রথম উপরের যে টার্মটা আসবে এটাকে আমরা ভাগ করব
সরি বিয়োগ করব, বিয়োগ করে দেখবো উপরে কত আসছে। উপরে আসছে কত 1/2, আর লাস্টেরটা কত আসছে 39/40। লাস্টের 40 আর 1 বাই সামনের 1 থাকবে, অর্থাৎ আনসার হবে 1/40। ক্লিয়ার? আমাদের পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং লসাগু 100 হলে সংখ্যা দুটি হবে। ধরি সংখ্যা দুটি হলো 4x এবং 5x। ঠিক আছে, এদের লসাগু কত? ঠিক আছে, এদের লসাগু সেটা কত আমাদের 4 × 5 × x, কারণ x তো দুটোর মধ্যে আছে, তাহলে কত 20x। তাহলে দেখো এটি কিউতে আমরা কি লিখতে পারি, 20x = 100, অর্থাৎ x = হলো 5। সুতরাং সংখ্যাগুলি কি হবে আমাদের 4 × 5 = 20, আর একটা হলো কি আমাদের 5 × 5 = 25, অর্থাৎ আমাদের অপশন এ হলো আনসার। ঠিক আছে, সংখ্যা দুটি কি হবে আমাদের 20 এবং 25। ধন্যবাদ। এটুকু পর্যন্তই আমাদের আজকের যে ভিডিও বা আমাদের প্রথম ক্লাস এই সিরিজের এখানেই শেষ হলো। তোমরা তারপর যদি কোনো টপিক বা কোনো সিরিজ চাও অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। ধন্যবাদ।